Assalamu alaikum. I all hope you are feeling fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of English Express. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি প্লে করার জন্য। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে রবার্ট ব্রাউনিংয়ের লেখা দ্য প্যাট্রিয়ট কবিতা সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা এই কবিতা সম্পর্কে জানার চেষ্টা করব, পরবর্তীতে এই কবিতা থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করছি। দ্য প্যাট্রিয়ট বাই রবার্ট ব্রাউনিং। প্রথমে আমরা জানব এই কবিতাটি কবে লেখা হয়েছে। রিটেন ইন রবার্ট ব্রাউনিং, আ ওয়েল নোন ইংলিশ পোয়েট। এই যে রবার্ট ব্রাউনিং কে ছিলেন? একজন বিখ্যাত ইংরেজি কবি। রুট দ্য প্যাট্রিয়ট ইন 1855, অর্থাৎ এই প্যাট্রিয়ট কবিতাটি 1855 সালে লিখেছেন। ইটস আ ড্রামাটিক মনোলগ। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগটা আসলে কি? হুইচ মিনস ওয়ান পারসন স্পিক্স, যেটা মানে বোঝায় একজন ব্যক্তি কথা বলবে। শেয়ারিং দেয়ার পার্সোনাল থটস, তারা তাদের নিজস্ব যে মতামত রয়েছে সেটা ব্যক্ত করবে, শেয়ার করবে। অ্যান্ড ইমোশন, এবং তাদের অনুভূতিগুলো, তাদের নিজস্ব চিন্তা এবং অনুভূতিগুলো সবার সাথে শেয়ারিং করবে। টাইপ, এই কবিতার ধরনটা কি? দিস পোয়েম ইজ আ ড্রামাটিক মনোলগ। এই কবিতাটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ইন ইট, মানে এটার মধ্যে ওয়ান পারসন, দ্য স্পিকার, মানে ওয়ান পারসন মানে একটা ব্যক্তি, দ্য স্পিকার মানে বক্তা, টেলস আ স্টোরি অ্যাবাউট দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার ফল ফ্রম ফেম। মানে এই বক্তাটা হচ্ছে তাদের জীবনের সম্পর্কে বলেছেন। অ্যান্ড দেয়ার ফল ফ্রম ফেম, তারা যে বিখ্যাত হয়েছিল, তারা যে সুখ্যাতি অর্জন করেছিল সেটা থেকে যে তাদের অবনতি হয়েছে, সেই বিষয়টা তাদের জীবনে এই কাহিনীটা বর্ণনা করেছেন। They talk about how they were once adored. তারা বলেছেন বা তিনি বলেছেন যে তারা কিভাবে once adored, তাদের মাধ্যমে সম্মানিত হয়েছিল, হ্যাঁ, but are now abandoned and punished by the same people. অর্থাৎ যেই মানুষের মাধ্যমে তারা সম্মানিত হয়েছিল, তাদেরকে স্বাগত জানানো হয়েছিল, সেই মানুষদের মাধ্যমে abandoned মানে প্রত্যাখ্যাত হচ্ছেন, এবং punished by the same people, এবং ওই টাইপের মানুষ, ওই মানুষদের কাছ থেকেই তারা শাস্তি ভোগ করছে। আচ্ছা, আমরা এখন একটু কবিতাটির ইন্ট্রোডাকশনে যাব। ইন দ্য প্যাট্রিয়ট, এই যে প্যাট্রিয়ট কবিতা, দ্য স্পিকার লুকস ব্যাক অন আ টাইম ওয়েন দি ওয়ার আ হিরো। এই যে স্পিকার রয়েছে সে হচ্ছে তারা যখন হিরো ছিল, হ্যাঁ, নায়ক ছিল, ওই সময়ের কথা হচ্ছে সে মনে করছে বা দেখছে। লাভড বাই এভরিওয়ান, সকলের ভালোবাসা তারা অর্জন করেছিল। বাট আফটার 1 ইয়ার, কিন্তু 1 বছর পর, এভরিথিং চেঞ্জেস, মানে সব কিছু কি হয়েছে? পরিবর্তন হয়েছে। দ্য পিপল হু ওয়ান্স cheered for them now threw stones and condemn them. এই যে যেই মানুষগুলো তাদেরকে একসময় তাদের জন্য উল্লাসিত ছিল, এই মানুষগুলো এখন তাদের দিকে থ্রু স্টোনস মানে পাথর নিক্ষেপ করছে, গন্ডিম দেম, এবং তাদেরকে দোষারোপ করছে। এই যে কবি যারা এই যে স্পিকার প্যাট্রিয়ট যিনি, অর্থাৎ দেশপ্রেমিক যিনি, এই দেশপ্রেমিককে তারা কি করছে? দোষারোপ করছে এবং তার দিকে পাথর নিক্ষেপ করছে। দ্য পোয়েম শোস হাউ কুইকলি পিপলস ওপিনিয়ন ক্যান চেঞ্জ, মানে তিনি দেখিয়েছেন কিভাবে মানুষের যে মতামত, হ্যাঁ, এটা কত দ্রুত চেঞ্জ হয়। হাউ কুইকলি পিপলস ওপিনিয়ন ক্যান চেঞ্জ, কত দ্রুত পরিবর্তন হতে পারে।
and how fame and admiration can be lost in an instant. এবং মুহূর্তের মধ্যে কিভাবে এই যে খ্যাতি বা মানুষের যে ভালোবাসা, মানুষের যে প্রশংসা কিভাবে নস্যাৎ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা এই কবিতার সামারিটা শুরু করব। The poem begins with the speaker remembering how just a year ago they were treated like a hero. এই কবিতাটির মধ্যে স্পিকার বা বক্তা বুঝিয়েছেন, মনে করেছেন কিভাবে এক বছর আগে, জাস্ট আ ইয়ার আগো, ঠিক এই এক বছর আগে দি ওয়ার ট্রিটেড লাইক এ হিরো, তারা হচ্ছে নায়কের মতো ছিল, হ্যাঁ, তাদেরকে নায়ক হিসাবে দেখা হতো। দ্য স্ট্রিটস ওয়ার ফিল্ড উইথ পিপল চিয়ারিং, মানে যে রাস্তা যে আছে এই রাস্তাগুলো মানুষের যে আনন্দ উল্লাস আছে এটা একদম পরিপূর্ণ ছিল আনন্দ উল্লাসে। অ্যান্ড দ্য স্পিকার ওয়াজ শাওয়ার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং যিনি বক্তা, হ্যাঁ, এই যে ইনি হচ্ছে শাওয়ার্ড উইথ ফ্লাওয়ার্স, এর দিকে মানুষ হচ্ছে ফুল ঝরছিল, মানে ফুল হচ্ছে তার দিকে মানুষ ঝরছিল। দ্য ওয়ার্ল্ড সিমড পারফেক্ট, মানে পৃথিবীটা তখন ঠিক মনে হচ্ছিল। হাউএভার, যাই হোক, জাস্ট 1 year later, ঠিক এক বছর পরে, মাত্র এক বছর পর, থিংস আর কমপ্লিটলি ডিফারেন্ট, মানে সব কিছু কি হয়েছে, পরিপূর্ণভাবে পরিবর্তন হয়েছে, অন্যরকম হয়েছে। দ্য স্পিকার ইজ নাও পানিশড অ্যান্ড হেটেড, এই যে বক্তা তিনি হচ্ছে নির্যাতিত হচ্ছে, পানিশড অ্যান্ড হেটেড, এবং ঘৃণিত হচ্ছে। The crowd that once cheered now throws stones at them. এই যে ক্রাউড, এই যে জনতা, এই যে ভিড়, এই যে মানুষের যে এত মানুষ, এই মানুষগুলো এক সময় চিয়ার্ড, তারা হচ্ছে উল্লাসিত ছিল, নাও থ্রুস স্টোনস এট দেম, তারা এখন তাদের দিকে পাথর নিক্ষেপ করছে। They wonder what went wrong. এই যে কবি যারা আছে, কবি যিনি ছিলেন এবং এর সাথে যারা ছিল, তারা ভাবতেছেন যে তারা কি ভুল কাজ করছে বা সে কি ভুল কাজ করছে। as they feel they did everything for the people, মানে সে মনে করতেছে বা তারা মনে করতেছে যে তাদের জীবনটা সবকিছুই কি মানুষের জন্যই করেছে। in the end, অবশেষে the speaker believes that, এই যে স্পিকার বক্তা তিনি বিশ্বাস করেন যে গড উইল জাজ দেম, মানে ঈশ্বরই তাদের বিচার করবে, আল্লাহ তাদের বিচার করবে, সৃষ্টিকর্তা ঈশ্বরই বললেই আমরা, কবি হচ্ছে আসলে ঈশ্বর বললেন যেহেতু তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল। অ্যান্ড দে ফিল সেফার ট্রাস্টিং ইন গডস জাস্টিস রেদার দেন হিউম্যান জাজমেন্ট, অর্থাৎ দে ফিল সেফার ট্রাস্টিং ইন গডস জাস্টিস, অর্থাৎ তারা হচ্ছে আল্লাহর যে স্রষ্টার যে বা সৃষ্টিকর্তার যে বিচার রয়েছে, যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারের উপরে ট্রাস্ট, তারা হচ্ছে বিশ্বাস স্থাপন করেছে, এবং সেফার এটাকে তারা হচ্ছে নিরাপদ মনে করছেন, রেদার দ্যান হিউম্যান জাজমেন্ট, এই যে মানুষের যে বিচার আছে এই বিচারের চেয়ে সৃষ্টিকর্তা যে বিচার করবেন সেটার উপরেই তাদের হচ্ছে পূর্ণাঙ্গ ভরসা রয়েছে। দ্য পোয়েম ইন্ডস উইথ আ ফিলিং অফ পিস, এই যে কবিতাটা শেষ হয়েছে ফিলিং অফ পিস, শান্তির মাধ্যমে, একটা শান্তির অনুভূতির মাধ্যমে। অ্যাজ দ্য স্পিকার ফাইন্ডস কমফোর্ট ইন দ্য বিলিভ দ্যাট ডিভাইন জাস্টিস is more reliable than what the world thinks, অর্থাৎ যে স্পিকার আছে, এই স্পিকার যেহেতু ভেবেছেন যে স্রষ্টার যে ন্যায় বিচার রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ভালো, এবং এই স্রষ্টার যে ন্যায় বিচার আছে এই ন্যায় বিচারের মধ্যে সে সফলতা খুঁজে বের করেছেন। পৃথিবীর মানুষ বা পৃথিবীর বিচার যাই হোক না কেন, স্রষ্টার বিচারের মধ্যেই তিনি শান্তি খুঁজে পেয়েছেন, তিনি নিরাপত্তা খুঁজে পেয়েছেন। এই লেখাটুকু ছিল মেইন থিমস, ঠিক আছে, লেখাটা একটু হয়ে গেছে, বুঝে নিও। দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ ফেম, এই যে মানুষের যে খ্যাতি এটা সবসময়ের জন্য যে থাকে না, এই বিষয়টাই হচ্ছে মেইন একটা থিমস। দ্য পোয়েম এক্সপ্লোরস হাউ ফেম ক্যান বি টেম্পোরারি অ্যান্ড আনস্টেবল, এই যে এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে কিভাবে খ্যাতি টেম্পোরারি মানে কি, ক্ষণস্থায়ী, অ্যান্ড আনস্টেবল, যেটা দীর্ঘায়িত হয় না, স্টেবল না।
টুডে ইউ মাইট বি আ হিরো, আজকে হয়তো তুমি একজন কি নায়ক, বাট টুমোরো ইউ কুড বি ফরগটেন অর রিজেক্টেড, কিন্তু আগামীকাল বা পরবর্তীতে তুমি তোমাকে ভুলে যাওয়া হবে অথবা তুমি প্রত্যাখ্যাত হবে। It reminds us that we can never be sure how people will treat us. এটা আমাদেরকে মনে করে দেয়, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা একদম নিশ্চিত না মানুষ আমাদের কিভাবে বিচার করবে। আচ্ছা, আমি যতটুকু আলোচনা করছি বা করেছি, তোমরা কি বুঝতে পারছো? কথা সবকিছু ক্লিয়ার আছে? একটু জি মাঝে ভাইয়া। মধ্যে মাঝে মধ্যে একটু বিরক্ত করব। একদমই যদি তোমাদের সাথে কথা না বলি তাহলে মনে হবে যে আমি কবরের মধ্যে ক্লাস নিচ্ছি মৃত মানুষের। আই হ্যাভ এ কোশ্চেন স্যার। অ্যাকচুয়ালি আমার এখানে একটা প্রশ্ন ছিল কি যে আসলে তাদেরকে যে ঘৃণা করা হইলো, আসলে মূল কারণটা আমি ঠিক বুঝতে পারিনি যে কেন ঘৃণা করা হইলো। আচ্ছা, আম, ঘৃণা করা হলো এই ক্ষেত্রে আমি বলি, আমি একটা উদাহরণ দিই, যদিও উদাহরণটা তোমরা কিভাবে নেবে আমি জানি না, তাও উদাহরণটা দিচ্ছি। সাপোজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি ওনার জীবনে যতদিন মানে বেঁচে ছিলেন, জেলে আবদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত উনি কিন্তু ভালো কাজ করেছেন, বা উনি যে এমপি ছিলেন 1 টাকার দুর্নীতি করেনি, মানুষের কল্যাণে কাজ করেছেন, এমন কি হিন্দুরা বলতে বাধ্য হয়েছে তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং মানুষের জন্য কাজ করেছেন। এমনকি তার বিরুদ্ধে যাকে সাক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছিল তিনিও মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়নি, এবং এই জন্য কিন্তু তাকে ইন্ডিয়ায় পাচার করা হয়েছিল। তো এই যে দেলোয়ার হোসেন সাইদির এই ফাঁসি দেওয়ার জন্য কিন্তু রাস্তায় অনেক মানুষ নেমেছিল, অনেক মানুষ নেমেছিল না? আমি ধরেন আপনিও ভালোবাসেন তাকে, জি আমিও অবশ্যই। ভালোবাসি। আমি কি কিছু করতে পেরেছি? কিছু করতে পারি নাই। এই যে শাস্তির সম্মুখীন হয়েছে বা তিনি মৃত্যুবরণ করেছে, যে কোনো ভাবে হোক তাকে মারা হয়েছে। তো এরকম মানে এই কবি এটা আসলে তিনি দেশের জন্য, দেশের স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন, দেশের মানুষের কল্যাণে তার জীবনটাকে কি করেছিলেন, বিসর্জন দিয়েছিলেন, কিন্তু ওই দেশের বিচার ব্যবস্থা, ওই দেশের শাসন ব্যবস্থা তাকে হচ্ছে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মূলত তুমি যত বিখ্যাত কবি সাহিত্যিক বা যত বিখ্যাত আহ, ছিল মনীষী যারা ছিল, তাদেরকে কিন্তু এভাবেই শাস্তির সম্মুখীন হতে হয়েছে। অনেক মানুষ, সক্রেটিস বলো বা অনেকেই আছে, হ্যাঁ, যারা একটু ভালো কথা বলেছে বা দেশের বিষয় নিয়ে যারা কথা বলতো, দেশের বিষয়ে যারা কথা বলতো তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হয়েছে। এখানে এই যে আম, এটা কিন্তু একদম সঠিক কাহিনী যে তা না, এটা একটা কবিতা। তো এখানে এই কবি হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, অর্থাৎ তিনি তো খ্রিস্টান। তো খ্রিস্টান এই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারী। তো ওরা জানে যে ঈসা আলাইহিস সালামে মানে ওরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে হচ্ছে মানুষ শাস্তি দিছে বা ইয়েতে চড়াইছে, ক্রুশে চড়াইছে। তো ঈসা আলাইহিস সালাম শাস্তিটা পায় নাই। ঈসা আলাইহিস সালাম যদি মানুষের জন্য কাজ করেছে, মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে শাস্তির সম্মুখীন করা হয়েছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে? শাস্তির সম্মুখীন করা হয়েছে, মানে ওদের ধারণা, আমাদের ধারণায় না কিন্তু। তো ঈসা আলাইহিস সালাম কি শাস্তি পেয়েছে? পায়নি। মানে ওদের ধারণাও যে ঈসা আলাইহিস সালাম শাস্তি পায়নি, উনি হচ্ছে আল্লাহর কাছে জান্নাতে চলে গেছে। আম, যাই হোক, এটা মূলত হচ্ছে ওদের মাথায়, এই কবির মাথায় হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা হচ্ছে এসেছিল। ভাইয়া, কথাটা কি ক্লিয়ার? না, অ্যাকচুয়ালি আমি এখনো ক্লিয়ার হতে পারিনি যে অ্যাকচুয়ালি এইখানে কবির অপরাধটা কি ছিল সেটা এখনো বুঝতে পারিনি। অপরাধ কিছুই না, কবিদের কখনো অপরাধ থাকে না, বা ওই যে যারা ভালো মানুষ তাদের অপরাধ মূলত হচ্ছে তারা বেশি ভালো কথা বলে, দেশের মানুষের জন্য বেশি ভালো কথা বলে, বেশি ভালো কাজ করার চেষ্টা করে, এটাই তাদের অপরাধ। ও অ্যাকচুয়ালি অপরাধটা আইডেন্টিফাই করা হয়নি, মানে ওই যেমন দেলোয়ার হোসেন সাইদিকে বিনা অপরাধে কোনো একটা অপরাধ সাজাই দিয়ে যেমনটা করা হয়েছে হ্যাঁ, এমনটাই নাকি? এইভাবে এটাই। ও আচ্ছা, যাই হোক, মোটামুটি অনেকটাই বুঝেছি। তবে আর কোনো প্রশ্ন লিখি নাই, এতটুকুই ছিল জানার। ভাইয়া, তোমার নাম এই কি? আর কি। আমার নাম হাবিবুর রহমান, হাবিব, নীলফামারী সরকারি কলেজ, আচ্ছা, ঠিক আছে ডিপার্টমেন্ট অফ ভাইয়া, ইংলিশ। ঠিক আছে। তো Betrayal and নেক্সট। ingratitude.
আচ্ছা ভাইয়া, এই টাইপের যে ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো করলে সমস্যা হবে। সমস্যা কি? এই জন্য যে যেহেতু আমাদের ক্লাসের সময়ের একটা লিমিটেশন আছে, আর একটা বিষয় হচ্ছে পরীক্ষার সামনে এই যে কিছু কিছু প্রশ্ন আছে, এগুলো পার্সোনালি জেনে নেওয়া যায়। ঠিক আছে, যেহেতু পরীক্ষার সামনে আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের এই কবিতা সম্পর্কে জানতে হবে, এবং কবিতার আলোকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। সো যদি কোনো প্রশ্ন করতে চান, ছোটখাটো প্রশ্ন করবেন, উত্তর বা ব্যাখ্যা দিতে যেন সময় বেশি না লাগে, এই টাইপের দিয়ে একটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর এইগুলো প্রশ্ন ব্যক্তিগতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। Betrayal, betrayal and ingratitude. The speaker feels betrayed by the people they try to help even after giving everything for their benefit. মানে তিনি হচ্ছে আশাহত হয়েছেন, বা তিনি হচ্ছে ভেঙে পড়েছেন যে এই যে মানুষের জন্য, যেই মানুষদের জন্য তিনি সবকিছু করেছেন মানুষের কল্যাণে, তিনি ট্রাই টু হেল্প ইভেন আফটার গিভিং এভরিথিং, মানে সব কিছু দেওয়ার জন্য তারা হচ্ছে একদম ক্লান্ত হয়ে গেছেন, সেই মানুষগুলোই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দ্য পিপল টার্ন এগেনস্ট দেম উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাপ্রিসিয়েশন, মানে এই মানুষগুলো তার বিরুদ্ধে দাঁড়াইছে আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাপ্রিসিয়েশন, কোনো ধরনের চিন্তা বা প্রশংসা এগুলো ছাড়াই, হ্যাঁ, বা চিন্তা ভাবনা কোনো কিছু ছাড়াই তারা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। দ্য পোয়েম হাইলাইটস দ্য আনগ্রেটফুলনেস অফ সোসাইটি। এই যে কবিতাটা প্রকাশ করে বা বর্ণনা করে যে আনগ্রেটফুল অফ সোসাইটি, সোসাইটির বা সমাজের যে অকৃতজ্ঞতা, সমাজের অকৃতজ্ঞতার বিষয়টা এই হচ্ছে এই কবিতা হাইলাইট করে, প্রকাশ করে। এই আমারও কোনো টাকা ছিল না, ওই বিকাশে টাকা ছিল তো এখন ভরলাম, বলে এই বর্ষা, এই মার খেবে, বিকাশের টাকা ছিল না এসব শুনতে চাইছে, মিউট রাখতে পারো না? আচ্ছা, আনমিউট করার প্রয়োজন নেই। দ্য ডেঞ্জার্স অফ পাওয়ার। The poem reflects on the dangers of having power and influence. এই যে এই কবিতাটা বর্ণনা করে ডেঞ্জার্স অফ হ্যাভিং পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, এই ক্ষমতা যে থাকা এবং ক্ষমতার যে একটা ক্ষমতাচ্যুত হওয়ার যে একটা বিষয়, এটার যে একটা ঝুঁকি আছে, সেই বিষয়টাই হচ্ছে এটা এখানে বর্ণনা করা হয়েছে। ওয়েন ইউ লস দ্য সাপোর্ট অফ দ্য পিপল, যখন তুমি মানুষের সাপোর্ট হারাবে, ইউ ক্যান কুইকলি ফল ফ্রম গ্রেস, তুমি তখন খুব তাড়াতাড়ি তোমার সম্মানও হারিয়ে ফেলবে। যখন মানুষের সাপোর্ট হারিয়ে ফেলে, তখন সে তার সম্মানও হারিয়ে ফেলে। দিস শুজ হাউ ইজিলি পাওয়ার ক্যান বি লস্ট, মানে এটা তারা বোঝায় কিভাবে পাওয়ার ইজিলি, মানে আপনি বা খুব সহজেই ক্যান বি লস্ট, হারিয়ে যেতে পারে। অ্যান্ড হাউ কুইকলি থিংস ক্যান চেঞ্জ, এবং কিভাবে সবকিছু পরিবর্তন হতে পারে। ডিভাইন জাস্টিস. The speaker believes that even if the world does them unfairly, মানে এই বক্তা তিনি বিশ্বাস করেন যদি পৃথিবী তাদেরকে আনফেয়ারলি বিচার করে, হ্যাঁ, ফেয়ার বিচার না করে, তাদের বিরুদ্ধে বিচার করে, সঠিক বিচার না করে ব্যাঠিক বিচার করে, গডস জাস্টিস উইল আলটিমেটলি প্রিভেইল। এই যে গডের যে বিচার রয়েছে, ঈশ্বরের যে ন্যায় বিচার রয়েছে, সেটাই হচ্ছে আসল বিচার, বা সেখানে তারা জিতবে। দ্য স্পিকার প্লেসেস দেয়ার ট্রাস্ট, স্পিকার মানে বক্তা হচ্ছে প্লেসেস দেয়ার ট্রাস্ট, তাদের বিশ্বাসটাকে ধরে রেখেছেন, প্লেসেস মানে ধরে রেখেছেন বা রেখেছেন এরকম বোঝাবে, ইন ডিভাইন মানে স্রষ্টার উপরে, জাজমেন্ট অ্যান্ড ফিলস দ্যাট গড উইল রিপে দেম ফর দেয়ার ডিডস। এই স্রষ্টার উপরে, সৃষ্টিকর্তার যে বিচার রয়েছে, এই বিচারের উপরে তারা আস্থা পোষণ করেছেন, এবং মনে করছেন যে স্রষ্টা তাদেরকে এর প্রতিদান দিবে। তারা যে এই যে ফর দেয়ার ডিডস, তারা যে ভালো কাজ করছে বা তারা যে কাজকর্ম করেছে, এর যে প্রতিদান সেটা হচ্ছে স্রষ্টাই তাদেরকে দিবে, মানুষ তাদেরকে দিয়ে থাকুক বা না দিয়ে থাকুক।
রিগার্ডলেস অফ হাউ দ্য ওয়ার্ল্ড সিজ দেম। অর্থাৎ পৃথিবী তাদেরকে যেইভাবে দেখুক না কেন, পৃথিবী যেইভাবে তাদেরকে দেখুক না কেন, স্রষ্টা যিনি আছেন তিনি ন্যায় বিচার করবেন এবং স্রষ্টাই তাদেরকে সঠিক বা ভালো প্রতিদান দিবেন তাদের কাজকর্মের জন্য। টোন, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ স্যাড অ্যান্ড রিফ্লেকটিভ। এই কবিতার যে টোন বা এটার হচ্ছে ভাব হচ্ছে কি স্যাড, মানে দুঃখজনক। The speaker expresses regret and disappointment about their fall from glory. অর্থাৎ এই কবিতার যিনি বক্তা আছেন তিনি বর্ণনা করেছেন রিগ্রেট তাদের দুঃখ অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং তাদের হতাশা অ্যাবাউট দেয়ার ফল ফ্রম গ্লোরি। তাদের যে একটা অতীত ছিল এবং তাদের যে খ্যাতি ছিল সেই খ্যাতি থেকে যে তাদেরকে আম, ই শাস্তির সম্মুখীন হতে হয়েছে, খ্যাতিটা যে সুখ্যাতিটা যে নষ্ট হয়েছে, এই নষ্ট হওয়ার বিষয়ে তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করেছেন, দুঃখ পেয়েছেন। দেয়ার ইজ অলসো আ সেন্স অফ আইরনি, এখানে এর মধ্যেও একটা আইরনি রয়েছে। অ্যাজ দ্য স্পিকার রিফ্লেক্টস অন হাউ কুইকলি এভরিথিং চেঞ্জড, এই বক্তা বর্ণনা করেছেন কিভাবে সব কিছু পরিবর্তন হতে পারে। দে ওয়ার ওয়ান্স আ হিরো, তার একসময় নায়ক ছিল, অ্যান্ড নাও দে আর কন্টেম্পট, এবং এখন তারা কি মানে দোষারোপিত বা তাদেরকে দোষারোপ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। Language. The language is used in the poem is simple, but it's powerful enough to evoke strong emotions. আচ্ছা, এই অংশটুকু জাস্ট পড়ে নিয়ে, এটা একদম অর্থ না বুঝলেও চলবে। এজন্যে যে এটা লেখার জন্য একদম যে খুব বেশি জরুরি তা না, তারপরে আমরা জাস্ট পড়ছি। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য পোয়েম ইজ সিম্পল, এই কবিতার মধ্যে খুবই সাধারণ ভাষা ব্যবহার করা হয়েছে, বাট ইটস পাওয়ারফুল এনাফ টু ইভোক স্ট্রং ইমোশনস, কিন্তু এই যে শক্তিশালী যে চিন্তা বা ভাবনা, হ্যাঁ, অনুভূতি রয়েছে, সেটাকে ধরে রাখা হয়েছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য স্পিকার্স পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইজ ক্লিয়ারলি শোন থ্রু দ্য ওয়ার্ডস। অর্থাৎ এই যে স্পিকার বক্তার যে অতীত এবং বর্তমান সম্পূর্ণভাবে দেখানো হয়েছে এই শব্দের মাধ্যমে। ক্রিয়েটিং আ সেন্স অফ লস অ্যান্ড সরো, এই যে একটা সেন্স অফ লস, এই যে হারানো এবং যে দুঃখ, এই বিষয়টাই হচ্ছে একটা ক্রিয়েট করেছে বা তৈরি করেছে। Style. The poem is written in the form of dramatic monologue. This means the speaker is speaking directly to the audience. আচ্ছা, এই অংশটুকু আগের কথার সাথে মিল আছে। মেসেজ অফ দ্য পোয়েম, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট ফেম ইজ ফ্লেটিং। এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা হচ্ছে ফেম ইজ ফ্লেটিং, অর্থাৎ এই যে খ্যাতি, এটা ভঙ্গুর হয়ে যেতে পারে, খ্যাতিটা নষ্ট হয়ে যেতে পারে। People can easily turn on you once you fall from favor. মানে মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে যখন তুমি তোমার খ্যাতি থেকে কি করবে, বিচ্যুত হবে। It also suggests that human judgment is unreliable. এটা আরো তোমাদেরকে সাজেস্ট করে যে মানুষের যে বিচার রয়েছে এটা আনরিলেয়েবল, এটা সঠিক নয়, রিলেয়েবল নয়। অ্যান্ড উই শুড ট্রাস্ট ইন ডিভাইন জাস্টিস, এবং আমাদের যে স্রষ্টা রয়েছে, ঈশ্বর রয়েছে, তার বিচারের উপরে আমাদের আস্থা রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত। দ্য পোয়েম রিমাইন্ডস আস টু স্টে ট্রু টু আওয়ারসেলভস। এই কবিতা মনে করে দেয় যে এটা আমাদের নিজের উপরে হচ্ছে আত্মবিশ্বাস রাখা উচিত। নো ম্যাটার হাউ আদার্স ট্রিট আস, এটা কোনো বিষয় না মানুষ আমাদেরকে কিভাবে নিচ্ছে, বিকজ গডস জাজমেন্ট ইজ দ্য ওয়ান দ্যাট রিয়েলি ম্যাটার্স ইন দ্য এন্ড। অর্থাৎ এই যে কারণ হচ্ছে স্রষ্টার যে বিচার রয়েছে সেটা একসময় হবে, যেটা হচ্ছে সত্যিকারের বিচার, সর্বশেষ সেই বিচারটাই হবে। অর্থাৎ মানুষ কি মনে করলো এটা আমাদের দেখার বিষয় না, মানুষ একভাবে নিতেই পারে, মানুষের বিচার কখনো সঠিক হবে না। এই জন্য আমরা যদি নিজেদেরকে সত্যবাদী মনে করি, সঠিক মনে করি, তাহলে নিজেদের উপরে আত্মবিশ্বাস রাখা উচিত।
Conclusion. To conclude, The Patriot is a poem that shows how easily fame can disappear. এই কবিতার সর্বশেষ বলা যায় যে এই পোয়েমের মধ্যে কবিতার মধ্যে দেখিয়েছে কিভাবে এই খ্যাতি হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে কি, যেটা দেখা যায়, আর ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে দেখা যায় না, অর্থাৎ অদৃশ্য হতে পারে। দ্য স্পিকার গোস ফ্রম বিং আ সেলিব্রেটেড হিরো টু বিং পানিশড বাই দ্য সেম পিপল। এই স্পিকার বা বক্তা হচ্ছে এক বছর আগে একজন হিরো ছিল, নায়ক ছিল, এবং পরবর্তীতে এই সেম মানুষদের মাধ্যমে সে হচ্ছে শাস্তি প্রাপ্ত হচ্ছে। ইট টিচেস আস দ্যাট পাবলিক ওপিনিয়ন ইজ চেঞ্জেবল। এটার দ্বারা আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষের যে চিন্তা রয়েছে এটা পরিবর্তন হতে পারে, মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে। অ্যান্ড উই শুড নট প্লেস too much importance on how others see us. এই জন্য আমাদের একদম এই যে মানুষ কি বললো, মানুষের যে মানুষ কিভাবে দেখলো, এটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত না। ঠিক আছে, মানুষ কি বললো, মানুষ কিভাবে দেখলো, এটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত না। The poem encourages us to focus on doing what is right and trust that God will judge us fairly in the end. এই কবিতা আমাদেরকে উৎসাহিত করে যে আমরা যেটা করছি, ফোকাস অন ডুইং হোয়াট ইজ রাইট, যেটা সঠিক, অ্যান্ড ট্রাস্ট দ্যাট গড উইল জাজ আস, যেটা সঠিক আমরা মনে করছি সেই সঠিক কাজটাই করা উচিত, এবং এটা বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক, বা যে স্রষ্টা যিনি আছেন, সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি হচ্ছে বিচার করবেন সর্বশেষে সঠিকভাবে। ইটস আ পাওয়ারফুল রিমাইন্ডার টু স্টে ট্রু to our values and not be swayed by the opinions of the crowd. অর্থাৎ এটা একটা শক্তিশালীভাবে আমাদেরকে মনে করে দেয় যে স্টে ট্রু টু আওয়ার ভ্যালুস, আমাদের যে ভ্যালু রয়েছে, হ্যাঁ, এই ভ্যালুর উপরে বিশ্বাস রাখা এবং এটার উপর স্থির থাকা, এবং মানুষ কি বললো এটার জন্য সোয়াইড মানে হচ্ছে হতাশাগ্রস্ত না হওয়া, বা এটা থেকে মানে এটার উপরে মানুষ কি বললো এটা ভেবেই কোনো কাজ থেকে বিরত না থাকা। আচ্ছা, কেউ যদি আরো বিস্তারিত যদি সুন্দরভাবে বুঝতে চাও, এই অংশটুকু নিজেরা পড়ে নিও, এই অংশটুকু এখন পড়ানোর সময় নেই। অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই চলে গেছে। আচ্ছা, আচ্ছা, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে। সবাই চলে যাচ্ছে কেন? কারোর পড়াশোনার আগ্রহ নাই। আচ্ছা, যাই হোক, এই যে এখানে সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। মূলত যে আলোচনাগুলো করেছি এই আলোচনার মধ্যেই এক্সপ্লেনেশন সীমাবদ্ধ। আলোচনা যারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেছ, এক্সপ্লেনেশন তাদের কাছে ইজি হয়ে যাবে। খুব বেশি এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, একটু এটা পড়ে নিও, বা এক্সপ্লেনেশন তোমরা হচ্ছে লিখবা, এটা দেখে লিখতে পারো, এটা সহজ ভাষায় লেখা হয়েছে। আর একটা এক্সপ্লেনেশন দিয়েছি, এটাও তোমরা একটু পড়ে নিও, সমস্যা নেই, কারণ আমি যেভাবে বর্ণনা করেছি, এক্সপ্লেন করেছি, এক্সপ্লেনেশন আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নেই, তোমরা একবার রিডিং পড়লেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। সরি, এখানে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ, এই প্রশ্নটা পড়বা। এটা আমাদের 7 কলেজে যারা আছো তাদের গত বছর এসেছিল, যদিও এসেছিল, কিন্তু এটা পড়া উচিত এজন্য কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পরীক্ষায় এই প্রশ্নটা এসে যেতে পারে। এটা কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ, অবশ্যই এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি একদম সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি, তোমরা পড়লেই বুঝতে পারবা যে ভাষাটা কত সুন্দর, সহজ এবং সাবলীল প্রাঞ্জল ভাষা। তাও আমি একবার জাস্ট রিডিং পড়ছি, এটা অর্থ আমি বলবো না, কারণ অর্থ বললে অনেক সময় লাগবে।
A dramatic monologue is a type of poem where a single person speaks to a silent listener. In this form, the speaker reveals their thoughts, feelings, and character without any direct response from the listener. Through their speech, the speaker often shows their emotions, desires, and personal struggles, sometimes without even realizing it. Realizing it. Robert Browning is a famous poet known for using the dramatic monologue. His poems, like My Last Duchess and Porphyria's Lover, are good examples. In these poems, the speaker talks about their situation, and while doing so, we understand their true character and hidden feelings. The main features of a dramatic monologue are one speaker throughout the poem, a listener, a specific situation or moment, deep revelation of the speaker's character. A dramatic monologue, the poet does not describe events directly. Instead, the speaker's own words give hints about the background and the true story. This form is important because it makes the poem lively and realistic. It helps readers feel close to the speaker and understand human emotions deeply. আচ্ছা, এটা সহজ আছে, ভাষাটা খুব বেশি কঠিন না, একটু কয়েকবার পড়ে লিখবে অবশ্যই। আম, আচ্ছা, তোমরা কি ক্লাস আরো করতে চাও? একটা ব্রড প্রশ্ন পড়তে চাও নাকি ক্লাস শেষ করে দিব? এখন আমরা এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ একটা ব্রড প্রশ্ন আলোচনা করব, যেটায় পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং আমি যে নোটটা তৈরি করেছি এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন লেখি নাই। যে প্রশ্নটা পরীক্ষায় আসার মতো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোই আমি এখানে লিপিবদ্ধ করেছি এবং সেই প্রশ্নের উত্তরগুলোই সাজিয়েছি। অতিরিক্ত কোনো প্রশ্ন আমি এখানে আনিনি। আমরা এখন শুরু করতে যাচ্ছি একটা ব্রড প্রশ্নর আলোচনা। শুরু করা যাক। Illustrate the portrait as a dramatic monologue. এই যে ইন্ট্রোডাকশন, তারপরে যে অ্যাবাউট দ্য পোয়েম অ্যান্ড পোয়েট, এই যে টাইটেলগুলো দিয়েছি, এই টাইটেলগুলো তোমরা ইচ্ছা করলে দিতে পারো, কেউ যদি দিতে না চাও না দিতে পারো, তবে মনে রাখার জন্য অবশ্যই অবশ্যই এভাবেই পড়বা, তবে দেওয়াটাই ভালো। এক্ষেত্রে করণীয় হচ্ছে ইন্ট্রোডাকশন এই শব্দটা ইউজ না করা, তোমরা সরাসরি লেখা শুরু করবে। কিন্তু পরবর্তীতে ধাপের বিভিন্ন যে প্যারা আছে, প্রতিটা প্যারার টাইটেল দিতে পারলে সেটা ভালো হয়, সেটা হাইলাইট হয়ে যায়, টিচারদের খাতা দেখতে সুবিধা হয় এবং নিজেরও লিখতে সুবিধা হয়। অর্থাৎ ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু একটা কথা লিখবে, ইন্ট্রোডাকশনে ভূমিকা কিছু কথা লিখবে, অ্যাবাউট দ্য পোয়েম অ্যান্ড পোয়েট মানে কবিতা এবং কবি সম্পর্কে কিছু একটা কথা লিখবে। এই যে একটা ধারণা, তো ওই যে মূল যে অর্থাৎ টাইটেলগুলো যদি মুখস্থ করো, টাইটেলগুলো অবশ্যই মুখস্থ রাখবা, মাথায় রাখবা। মাথায় রাখার পরে ওই টাইটেলের সাথে সংশ্লিষ্ট আর কি কি কথা লেখা যায় সেই বিষয়গুলো নিজের ভাষায় লিখতে পারলেও অনেক ভালো। অবশ্যই টাইটেলগুলো এবার এইভাবে হাইলাইট করে প্যারা প্যারা করে যদি লিখতে পারো তাহলে ভালো মার্ক পাওয়া যাবে এবং টিচারদের খাতা দেখতে সুবিধা হবে, তোমার নিজেরও পড়তে সুবিধা ভাইয়া হবে। জি, ভাইয়া তাহলে হচ্ছে যে ইন্ট্রোডাকশন মানে প্রথম যে কথা ইন্ট্রোডাকশন বা এই ভূমিকা কথাটা এটা শুধু সাধারণত লিখবো না না আবার লেখাই বাকি ভালো। প্যারাগুলো লিখবো? এই আচ্ছা আচ্ছা জাস্ট হচ্ছে এই ইন্ট্রোডাকশন কথাটা ইউজ না করা ভালো, মানে সাধারণত করে না, করলে সমস্যা নেই, মানে সাধারণত হচ্ছে সরাসরি শুরু করে দেয়। আচ্ছা, poetry often captures the depths of human emotions. এই যে এখানে, সরি এটা একটু করি,
হুম এখানে কিন্তু আমি প্রয়োজনীয় অর্থ লিখে দিয়েছি, এজন্য লিখে দিয়েছি যে অনেক সময় দেখা যায় কি একটা প্রশ্ন পড়ছি, প্রশ্ন পড়ার মধ্যে শব্দের অর্থ না বোঝার কারণে ডিকশনারিতে সার্চ করতে হয়। তো সম্ভাব্য একটু কঠিন শব্দ যেগুলো সেগুলোর অর্থ কিন্তু আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এত কষ্ট করে তৈরি করেছি, বিশ্বাস করো। বিশ্বাস না করার কিছু নাই। কালকে বিকাল থেকে শুরু করেছিলাম, আমার প্রায় 11টা 11:30 বেজে গেছিল। তোমাদেরকে তো আপডেট গুলো জানিয়েছি। তো এগুলো লিখতে করতে অনেক সময়ও লাগে এভাবে সাজাতে। আচ্ছা, পোয়েট্রি অফেন ক্যাপচার্স দ্য ডেপথস অফ হিউম্যান ইমোশনস। পোয়েট্রি বা এই যে কবিতাগুলো হচ্ছে মানুষের যে অনুভূতি রয়েছে সেই অনুভূতির গভীরতাগুলো ক্যাপচার্স করে, প্রকাশ করে বা ধরে রাখে। অ্যান্ড রবার্ট ব্রাউনিং ইজ এ মাস্টার অফ দিস আর্ট। এবং রবার্ট ব্রাউনিং যে ছিল তিনি হচ্ছে এই যে পোয়েট্রি মানুষের যে ইমোশন বা অনুভূতিগুলো যে ক্যাপচার করে তুলে ধরে, ক্যাপচার সেখানে তুলে ধরা হবে অর্থটা, তুলে ধরে সেটার যে মাস্টার বা বিশেষজ্ঞ হচ্ছে রবার্ট ব্রাউনিং, এদের মধ্যে অন্যতম। হিজ পোয়েম দ্য প্যাট্রিয়ট স্ট্যান্ডস অ্যাজ আ ব্রিলিয়ান্ট এক্সাম্পল অফ আ ড্রামাটিক মনোলগ। তার যে কবিতা, এই যে রবার্ট ব্রাউনিং এর যে এই দ্য প্যাট্রিয়ট কবিতাটি, এই কবিতাটি স্ট্যান্ডস আ ব্রিলিয়ান্ট এক্সাম্পল, এই যে চমৎকার উদাহরণ ড্রামাটিক মনোলগের, সেটাই কি করে স্ট্যান্ডস মানে এটা আহ, মানে সবচাইতে সুন্দর একটা উদাহরণ হচ্ছে দ্য প্যাট্রিয়ট কবিতাটি। ওয়ার দ্য স্পিকার্স ইনার টার্মোয়েল ইজ পাওয়ারফুলি রিভিলড। যেখানে স্পিকারের অর্থাৎ বক্তার ভিতরে যে অশান্তি রয়েছে সেই জিনিসটা শক্তিশালীভাবে প্রকাশিত হয়। About the poem and poet, the Patriot is one of the most famous poems written by Robert Browning. এই যে প্যাট্রিয়ট কবিতাটি বিখ্যাত একটা কবিতা এবং প্রসিদ্ধ একটা কবিতা, যেটা লিখেছেন রবার্ট ব্রাউনিং, আ লিডিং ভিক্টোরিয়ান পোয়েট, যিনি ছিলেন হচ্ছে ভিক্টোরিয়া যুগের একজন বিখ্যাত কবি। ব্রাউনিং ইজ বেস্ট নোন ফর হিজ ব্রিলিয়ান্ট ইউজ অফ দ্য ড্রামাটিক মনোলগ ফর্ম। এই রবার্ট ব্রাউনিং যে ছিলেন তিনি হচ্ছে এই ড্রামাটিক মনোলগ যে ফর্ম রয়েছে এই ফর্মে লেখার জন্য বিখ্যাত ছিলেন। অ্যান্ড দ্য প্যাট্রিয়ট perfectly exhibits all its important features. এই প্যাট্রিয়ট কবিতাটি নিখুঁতভাবে প্রদর্শন করেছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। অর্থাৎ এই প্যাট্রিয়ট কবিতাটি ড্রামাটিক মনোলগের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেই ড্রামাটিক মনোলগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো প্যাট্রিক কবিতাটি ধারণ করেছে। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? Dramatic monologue আসলে কি? A dramatic monologue is a type of poem where a single speaker addresses a silent listener or listeners. অর্থাৎ ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা কবিতা, এমন ধরনের কবিতা যেখানে সিঙ্গল স্পিকার অ্যাড্রেসেস, একজন একক বক্তা উপস্থাপন করে নিঃশব্দ সাইলেন্ট স্পিকার বা সাইলেন্ট লিসেনার অথবা লিসেনার্স, অর্থাৎ একজন মানুষের সামনে নিঃশব্দ, একজন মানুষের সামনে, একজন শ্রোতার সামনে অথবা অনেক শ্রোতার সামনে হচ্ছে তার বক্তব্য, তার ভাষা, তার কথাগুলো হচ্ছে উপস্থাপন করে। দো দ্য লিসেনার ডাজ নট স্পিক, যদিও শ্রোতারা কোনো কথা বলে না, দেয়ার প্রেজেন্স ইজ স্ট্রংলি ফেল্ট, কিন্তু তারা যে উপস্থিত রয়েছে এই উপস্থিতি জোরালোভাবে অনুভূত হয় বা বোঝা যায়। This form mainly reveals the psychological state of the speaker and often begins abruptly. অর্থাৎ এই যে ফর্ম রয়েছে এই ফর্মটা মানুষের বা এই যে মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার রয়েছে, অবস্থা রয়েছে, সেই অবস্থাগুলোকে বর্ণনা করে। কার মনস্তাত্ত্বিক অবস্থা? স্পিকারের মানে বক্তার যে মনস্তাত্ত্বিক অবস্থা রয়েছে সেই জিনিসটা হঠাৎ করে বর্ণনা করে বা শুরু করে। suggesting that an important situation is already in progress. অর্থাৎ
এটা দ্বারা ইঙ্গিত করে যে গুরুত্বপূর্ণ যে অবস্থা রয়েছে সেটা অলরেডি কি চলমান বা প্রোগ্রেস রয়েছে। In the Patriot, the speaker is patriot who narrates his own downfall from being a hero to a condemned man. এই প্যাট্রিয়ট কবিতার মধ্যে কবি বর্ণনা করেছেন একজন দেশপ্রেমিক যে হিরো হয়েছিল সেই গল্প এবং কিভাবে সে দণ্ডিত হয়েছিল মানুষের কাছে। The poem begins dramatically with a reminiscence of the past when he was warmly welcomed by the people. এই কবিতাটি ড্রামাটিকভাবে নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে এবং মনে করিয়ে দিয়েছে আহ, একজন কবির একজন মানুষের যে সে কিভাবে উষ্ণভাবে মানুষের কাছে স্বাগতিত হয়েছিল এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করেছিল। সেই জিনিসটা সেই যে অতীত রয়েছে সেই অতীতটা নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। সেটার একটা কোটেশন দেওয়া হয়েছে। কোটেশন হচ্ছে এটা তোমরা মুখস্থ করবে, এটা কিন্তু একদম ফার্স্ট লাইনের কোটেশন, ফার্স্ট প্যারা আছে। ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে উইথ মর্টাল মিক্সড ইন মাই প্যাথ লাইক ম্যাট আ ইয়ার অ্যাগো অন দিস ভেরি ডে। এটা অবশ্যই মুখস্থ করতে হবে, কোটেশন কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। কোটেশন না দিলে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় না। The speaker recalls how people adored him a year ago. মানে এটা স্পিকার বা বক্তা স্মরণ করে যে 1 বছর আগে কিভাবে সে হচ্ছে মানুষের ভালোবাসায় মুগ্ধ ছিল। They decorated his path with roses and myrtle. তারা হচ্ছে এই যে তার যে চলার যে রাস্তা সেই রাস্তাটা সুসজ্জিত করেছিল গোলাপ ফুল এবং মরুদলের মাধ্যমে। চার্চ বেলস র্যাং জয়ফুলি। এই যে গির্জা যে রয়েছে গির্জার ঘন্টা হচ্ছে আনন্দ উল্লাসের সাথে বাজিয়েছিল। অ্যান্ড ফ্ল্যাগস ওয়েভড প্রাউডলি, এবং গর্বের সাথে পতাকা উত্তোলন করা হয়েছিল। হিজ হিরোইক ডেটস ওয়ার সেলিব্রেটেড উইথ গ্রেট ইনথিজম। তার যে বীরত্বপূর্ণ কর্ম রয়েছিল অর্থাৎ দেশের জন্য যে সে যুদ্ধ করেছিল জয়ী হয়েছিল সেই জিনিসটা উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়েছিল। চেঞ্জ ইন সিচুয়েশন, এই অবস্থার যে পরিবর্তন সেই জিনিসটা। However, the situation has completely changed within a year. এই যে অবস্থা সেটা হচ্ছে 1 বছরের মধ্যে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। Now the speaker is being led to public execution as a traitor. এগুলো হচ্ছে এই যে মানুষের কাছে মানুষের সামনে সর্বজনীন মৃত্যুদণ্ড, বিশ্বাসঘাতক হিসেবে মৃত্যুদণ্ডে ভূষিত হয়েছেন। No one cheers for him anymore. কেউ আর তার জন্য উল্লাস করছে না। Instead, people have gathered at Shameless get to watch his punishment. কিন্তু মানুষ হচ্ছে সমবেত হয়েছে কিসের জন্য? তার এই যে দুঃখ দেখার জন্য, তার যে লজ্জা সেই জিনিসটা এবং লজ্জার শাস্তি দেখার জন্য। On his painful journey, তার এই কষ্টকর জার্নিতে he feels stones being thrown at him. তার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই অংশটুকু দিতে পারো। and I think by the feel my forehead blades stones at me for my years misdeeds. Through these lines, the speaker expresses his emotion, plain and humanitarian. আচ্ছা, এগুলো পড়ে নিও, সমস্যা নেই গে। তোমরা বুঝবা, যেহেতু এখানে আমি সম্ভাব্য কঠিন শব্দগুলোর অর্থ দিয়েছি, তোমাদের ডিকশনারি খুঁজতে হবে না, এখান থেকে দেখে দেখে তোমরা পড়তে পারবা বা পড়লে বুঝবা। আমারও আর ভালো লাগে কাজ করছে না, পড়ানোর মতো ইটা আর নাই, একটা এনার্জি সেই এনার্জিটা আর পাচ্ছি না। ঠিক আছে, তো নেক্সট টাইম থেকে আমি 40 মিনিটের মধ্যেই ক্লাস শেষ করার চেষ্টা করব, কারণ এর বেশি ক্লাস অনলাইন ক্লাস ভালো লাগে না, আমার নিজের কাছেই কেমন যে লাগে।
তো তোমাদের কাছে তো আরো বিরক্ত লাগবে বা লাগাটা স্বাভাবিক। আর সবকিছু একটা লিমিট থাকা উচিত, অতিরিক্ত না করাটাই ভালো। যাই হোক, তারপরে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে যুক্ত ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দুইটা ব্রড প্রশ্ন আছে, দুইটা প্রশ্নই তোমরা পড়ে নিবা। আর কথা হচ্ছে প্রথমটা অথবা দ্বিতীয়টা তোমরা লিখবা। আর কেউ যদি পারো দুইটা ব্রড প্রশ্নই খাতায় লিখবা। অবশ্যই খাতায় নোট করতেই হবে, আজকে করো বা অন্যদিন করো। তো এই যে নোট করা হয়েছে এখানে খুব সহজ ভাষায়, সুন্দর ভাষায় লেখা হয়েছে, আশা করি সবাই বুঝতে পারবা। এবং সম্ভাব্য কঠিন শব্দের বাংলা দেওয়া হয়েছে কিন্তু, হ্যাঁ, অর্থ দেওয়া হয়েছে। আশা করি সহজে বুঝতে পারবা। যারা এতক্ষণ ইউটিউব থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।